তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই আমার চ্যানেলে অর্থাৎ স্টুডেন্টস রুমে, তোমাদেরই চ্যানেল, তোমাদের চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে তোমাদের যেটা করাবো ক্লাস 9-এর কোষে দেখি 10.1 অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক, যেটা তোমাদের অনেকেরই সমস্যা থাকে। এই লাভ ক্ষতির অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু ক্লাস 9-এ যে কোনো স্কুলেই তোমাদের কোশ্চেন আসে। আজকে লাভ ক্ষতির অঙ্কের একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তাই যারা আজকে মানে ভিডিও তোমরা দেখছো তারা অবশ্যই আমার সঙ্গে থাকো আর চলে আসো আজকের লাভ ক্ষতির অঙ্কে। দেখো, লাভ ক্ষতির অঙ্কে যেটা তোমাদের একটু বুঝতে হবে, সামান্য একটা জিনিস, কয়েকটা জিনিস তোমাকে জানতে হবে। আমি লিখে দিচ্ছি, তাই আমি করে দেওয়ার সাথে সাথে তোমরাও খাতা পেন নিয়ে বসো আর সেই জিনিসগুলো নোট ডাউন করে নাও। আশা করি এই ভিডিওগুলো দেখলে তোমার বাড়িতে আর অঙ্ক বোঝার কোনো প্রয়োজন হবে না কোনো মাস্টারের কাছে। তুমি নিজেই কিন্তু এই অঙ্কগুলো একা একা করতে পারবে। চলে আসো, ফার্স্ট একটু অঙ্কর লাভ ক্ষতি সম্পর্কে আমরা একটু আগে বুঝে নিই। বলছে লাভ আর ক্ষতি, এর আগে তোমাকে জানতে হবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সম্পর্কে। বলছি ক্রয় মূল্য আমরা কাকে বলি? বলছি ক্রয় মূল্য আমরা তাকেই বলি কোনো কিছু যদি যে দামে আমরা কিনি, কোনো কিছু আমরা যে দামে কিনেছি সেই দামটাকে বলা হয় ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য যে সিকোয়েন্স বোঝাবে বা যে মানেটা বোঝাবে, উৎপাদন খরচা বলতে আমরা সেই একই রকম মানে বুঝবো। অর্থাৎ একটা জিনিস আমি নিজে বানিয়েছি, সেই বানাতে যা খরচা হয়েছে সেই জিনিসগুলো তো আমার বাইরে থেকে কিনে আনতে হয়েছে। তাই উৎপাদন ব্যয়ও যা, আমি ক্রয় মূল্যকেও একই রকমভাবে বলতে পারি। তাহলে ক্রয় মূল্য বলতে আমরা কি বুঝি? বলছে কোনো জিনিস, একটু তোমরা আমার সাথে সাথে লিখে নাও, সুবিধা হবে অনেক। বলছে কোনো জিনিস যে দামে কেনা হয়, যে দামে কেনা হয়, কোনো জিনিস যে দামে কেনা হয় তাকে আমরা বলি ক্রয় মূল্য। বন্ধুরা বুঝে নিও, ক্রয় মূল্য বলতে আমরা কি বুঝি? বলছে কোনো জিনিস যে দামে কেনা হয় তাকেই বলি ক্রয় মূল্য। আমরা এটা উৎপাদন মূল্য বলতে পারি, উৎপাদন ব্যয় আমরা বলতে পারি। যে কোনো জিনিস যে দামে কেনা হয় সেটাই তার ক্রয় মূল্য বা সেটাই তার উৎপাদন ব্যয়। একটা পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্টে আসো। বলছো কোনো জিনিস যে দামে বিক্রি করা হয়, যে দামে বিক্রি করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য। কোনো জিনিস যে দামে বিক্রি করা হয় তাকে কি বলা হয়? বিক্রয় মূল্য। মনে রাখবে, কোনো জিনিস যে দামে বিক্রি করা হয় তাকে বলা হয় কি? বিক্রয় মূল্য। চলে আসো, লাভ মানে আমরা কি বুঝি? লাভ বা ক্ষতিগুলো তোমরা কিন্তু আমার থেকে ভালোভাবে বোঝো, তাই না? লাভ হয় বা ক্ষতি হয়, লাভ হওয়া বা ক্ষতি হওয়ার মানে কি? তার মানে হচ্ছে তুমি একটা জিনিস কম দামে কিনে বা যে দামে কিনেছো তার থেকে যদি বেশি দামে বিক্রি করো তাহলেই তোমার সেই জিনিসটাতে লাভ হয়। তাই যদি কখনো লাভ বার করতে হয় শুধু লাভ বলবে। লাভ বার করা মানে হচ্ছে বিক্রয় মূল্য। কি বলবো? বিক্রয় মূল্য থেকে বিয়োগ করব আমরা কি? ক্রয় মূল্য। কারণ বন্ধুরা তোমরা জানো এখানে বিক্রয় মূল্যটা বেশি হয়, তাই না? যে দামে কিনেছি তার থেকে বেশি দামে বিক্রি করবো, আর বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে চলে আসবে কি? লাভ। কারণ আমরা জানি বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হয়। চলে আসো সেকেন্ড, থার্ড, 4 নম্বর পয়েন্ট। বলছে ক্ষতি। ক্ষতি বলতে আমরা কি বুঝি? বলছে ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এগুলো একটু নোট ডাউন করে রাখো, তোমাদের পরবর্তীকালে অঙ্কগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। বিক্রয় মূল্য, পরের অঙ্কগুলো বুঝতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। দেখো আমি এটুকু তোমাদের বলতে পারি, কেউ তোমাকে এরকমভাবে বোঝাবে না। ইভেন তুমি যদি বাড়ির মাস্টারের কাছেও বোঝো, আমি তোমাকে বলে দিচ্ছি এত সুন্দর করে কিন্তু তোমাকে বোঝাবে না। যদি তুমি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকো, যাতে এই সমস্ত অঙ্কগুলো ডিটেলসে তুমি সবচাইতে ভালোভাবে বুঝতে পারবে। আমার চ্যানেল থেকে সবচাইতে ভালোভাবে বোঝাবো। যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলে আসো, তাহলে ক্ষতি বলতে আমরা কি বুঝি? ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। অর্থাৎ যে দামে কেনা হয় যদি তার থেকে আমি কম দামে বিক্রি করি, অর্থাৎ এখানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, সেক্ষেত্রে আমার ক্ষতি হয়। আর ক্ষতি বার করতে গেলে কী করতে হয়? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। চলে আসো পরের পয়েন্ট। বলছে যদি আমাকে বার করতে বলে শতকরা ক্ষতি বা শতকরা লাভ, আমি ফার্স্টে দিচ্ছি শতকরা লাভ। এই শতকরা কথার মানে কি? অনেকের কাছেই ডাউট রয়েছে, দাদা শতকরা কথার মানে কি? শতকরা কথার মানে হচ্ছে 100 টাকায় তোমার কত টাকা লাভ হচ্ছে। আমরা কোনো প্রোডাক্ট এরকম নয় যে সব জিনিস আমরা পৃথিবীতে যা আছে সব 100 টাকা দিয়েই কিনি, নয়, একদম নয়। সব জিনিস যে 100 টাকা দিয়ে কিনতে হয় তা নয়। কখনো কোনো জিনিস 100 টাকাতে কিনি, আবার কোনো জিনিস 100 টাকা থেকে অনেক কমেও কিনি, আবার অনেক বেশি দামেও কিনি আমরা। কিন্তু আমাকে শতকরা লাভ বলতে বুঝতে হবে যে 100 টাকায় কিনলে তুমি কত টাকায় বিক্রি করেছো, অর্থাৎ তোমার 100 টাকায় ক টাকা লাভ হচ্ছে সেটাই কিন্তু শতকরা লাভ। অর্থাৎ যখন তোমাকে মনে রাখতে হবে শতকরা লাভ বলতে গেলে বুঝতে হবে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, যদি কিছু বলে দেওয়া না থাকে। আর একটা লাভ হয় সেটা বিক্রয় মূল্যের ওপর লাভ, সেটাও বলবো, সেটা পরে আসো।
তাহলে এখানে বলছে কি শতকরা লাভ। তাহলে শতকরা লাভ বলতে আমরা কি বুঝি, তুমি 100 টাকায় কিনে কত টাকায় বিক্রি করেছো, সেই কয় টাকা তুমি এক্সট্রা পেয়েছো, সেটাই তোমার লাভকে বোঝায় শতকরা লাভ। অর্থাৎ এখানে শতকরা লাভ বার করতে গেলে তোমাকে মনে রাখতে হবে ক্রয় মূল্যটাকে 100 রাখতে হবে। কি বললাম বুঝে গেল? তাই যদি শতকরা লাভ তোমাকে বার করতে বলে, তাহলে শতকরা লাভ বার করা মানে একদম বুঝে নাও, ফার্স্ট হচ্ছে ওই প্রোডাক্টে তোমার মোট ক টাকা লাভ হলো, তাই আমরা এখানে লিখতে পারি মোট লাভ। শতকরা লাভ মানে হচ্ছে মোট লাভ বাই ওই যে তুমি লাভ করেছো, যে মোট যত টাকা লাভ হয়েছে সেই জিনিসটার কেনা দাম কত, তাই ক্রয় মূল্য। মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু কত 100, এই 100 দিয়ে তোমাকে গুণ করতে হবে, তাহলে তোমার বেরিয়ে যাবে শতকরা লাভের পরিমাণ কত। কারণ এই ক্রয় মূল্য এত টাকা হলে লাভ হয়েছে এত টাকা, 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে কত, এই কথার মানে হচ্ছে তাই। তাই তোমার মনে রাখতে হবে শতকরা লাভ যদি বার করতে বলে অবশ্যই আমি উপরে রাখবো কি ওই প্রোডাক্টটার মোট লাভ হয়েছে কত টাকা বাই নিচে ক্রয় মূল্য, সেই জিনিসটা আমি কত টাকায় কিনেছি ইন্টু 100 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে তোমার শতকরা লাভ কত। চলো আসো পরের পয়েন্ট। শতকরা ক্ষতি বলতে আমরা কি বুঝি, বলছে শতকরা ক্ষতি বলতে একই রকম, শুধু লাভের পরিবর্তে ক্ষতি লিখবো, বাদ বাকি সব সেম। তাই যদি বলে মোট, মানে শতকরা যদি ক্ষতি বলে তাহলে মোট ক্ষতি বাই নিচে ক্রয় মূল্য, মোট ক্ষতি বাই নিচে ক্রয় মূল্য ইন্টু কত 100, এটাই বেরিয়ে যাবে তোমার শতকরা ক্ষতির পরিমাণ কত। তাই মনে রাখতে হবে লাভ বা ক্ষতি সবসময়ের জন্য নির্ভর করে ক্রয় মূল্যের উপর, যদি কিনা তারা বিক্রয় মূল্যকে উল্লেখ করে না দেওয়া থাকে। কি বললাম বোঝা গেল? একটু সমস্যা হবে প্রথম দিকে, 2-4টা অঙ্ক যখন করবো, করতে করতে তোমাদের একদম ডাউট ক্লিয়ার করে দেবো। চলে আসো আজকের এই জিনিসগুলো তোমরা টুকে নাও। এরপরে মনে রাখবে আরেকটা জায়গা তোমাদের দেয়, সেটা হচ্ছে শতকরা লাভ। সেটা যদি তোমাকে বলে দেয় যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তখন তোমাকে এইভাবে লিখে দিতে হবে। আমি তবুও লিখে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে রাখো। এখন আপাতত অঙ্কের মাঝখানে আমি আবার বলবো, যদি বলে যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বার করতে গেলে মনে রাখতে হবে মোট লাভ। একই রকম দেখো আগেরটার সাথে এই যে সাথে ভুলে বললে হবে না, মোট লাভ বাই বিক্রয় মূল্য, মোট লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু কত 100। শুধু তফাৎটা কোথায়, শতকরা লাভ বললে তোমাকে যদি বলে যে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত, তাহলেও যা শুধু শতকরা লাভ বললেও কিন্তু একই রকম লিখবো। অর্থাৎ যখন ক্রয় মূল্যের ওপর বলবে বা শুধু লাভ বলবে, ক্রয় মূল্য উল্লেখ করে দেবে না, তখন আমরা নিচে লিখবো ক্রয় মূল্য। বাদ বাকি কিন্তু এখানে বিক্রয় মূল্যের ওপর লাভ বলেছে, তাই মোট লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু কত 100, এত টাকা। অবশ্যই এগুলো তোমরা একক কিন্তু লিখে নিও। চলে আসো এবার বিক্রয় মূল্যের ওপর শতকরা যদি ক্ষতি বার করতে বলে, তাহলে আমরা কি লিখবো, বলছে বিক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি বার করা মানে হচ্ছে মোট ক্ষতি। মোট ক্ষতি তোমরা নিজেরা বলার চেষ্টা করো। এখানে যদি আমি শুধু শতকরা ক্ষতির এখানে নিচে ক্রয় মূল্য লিখি, এখানে কি লিখবো, বিক্রয় মূল্যের ওপর বলেছে তাই নিচে বিক্রয় মূল্য ইন্টু কত 100। এই কটা জিনিস যদি তোমরা একটু নজর করে রাখতে পারো, লাভ ক্ষতির অঙ্ক তোমার কাছে জল ভাত হয়ে যাবে। এই লাভ ক্ষতির অঙ্ক সবচাইতে ভালো পারবে যদি তুমি একটু কষ্ট করে এই কটা জিনিসকে একটু মাথার মধ্যে গাঁথিয়ে নিতে পারো, এই কটা জিনিসকে একটু বুঝে নিতে পারো। একদম তোমাকে আমি বলে দিচ্ছি লাভ ক্ষতির অঙ্কে তোমার চিরকাল লাভ হবে। লাভ হবে মানে কি, তুমি অঙ্ক পারবে, অবশ্যই তুমি নাম্বার পাবে। আর যদি তুমি এই জিনিসগুলো না পারো, এই লাভ ক্ষতির অঙ্কে চিরকাল তোমার ক্ষতি হতে পারে, অর্থাৎ তোমার কিনা নাম্বারটা লস হতে পারে, অর্থাৎ তুমি কিনা অঙ্কে নাম্বার পেলে না। তাই চলে আসো বন্ধুরা, একটু অঙ্ক করার সুবিধার্থে এই কটা জিনিসকে আমরা খাতায় লিখে মুখস্থ করে নেব, যাতে পরবর্তী অঙ্কগুলো করতে গেলে এই সমস্ত জিনিসগুলো যখন কাজে লাগবে, তোমার জন্য একবারও ডাউট ফিল না হয় যে এটা কী করে আসলো। চলে আসো এইবার অঙ্ক শুরু করি বন্ধুরা। চলে আসো এবার 10.1 অঙ্কগুলো আমরা শুরু করবো। দেখো 1 দাগ আর 2 দাগ তোমাদের পরীক্ষায় আসবে না, তাই ওগুলো আমার বোঝার কোনো প্রয়োজন নেই। আমরা চলে আসি একদম 3 দাগ থেকে অঙ্কে, যেখানে মেন অঙ্ক শুরু হয়েছে। একটা জিনিস তোমাদের একটু বলা হয়নি, ওটা একটু তোমরা নোট ডাউন করে রাখো। সেটা হচ্ছে যদি কোনো প্রোডাক্টের গায়ে, কোনো জিনিসের গায়ে কোনো দাম লেখা থাকে, যেটা কিনা তোমরা দেখো যে এমআরপি বলে লেখা আছে। অনেক সময় থাকে না, একটা পেন, আমি যদি এই পেনটা কিনতে যাই দোকানে, কি না পেনের গায়ে ধরো লেখা থাকলো আরএস বা এমআরপি বলে লেখা আছে 40 টাকা। তার মানে কি, এই পেনটা 40 টাকা, এমআরপি লেখা আছে মানে ধার্য মূল্য, সেটাকে বলা হয় কি বলা হয়, ধার্য মূল্য। এই পেনটার দাম 40 টাকা ধার্য করা হয়েছে, অর্থাৎ পেনের দাম কখনো 40 টাকার থেকে বেশি নিতে পারবে না। এই পেনের দাম ম্যাক্সিমাম দাম কত হতে পারে, 40 হতে পারে, এর থেকে বেশি কিন্তু দাম এরা রাখবে না। এইবার
এটাকে বলা হয়, যে দামটা লেখা আছে তাকে বলা ধার্য মূল্য। এবার আমি কি করি, যখন কিনি তখন আমাকে এই 40 টাকার থেকে কিছুটা টাকা কম রাখা হয়, অর্থাৎ আমাকে একটা ডিসকাউন্ট দেওয়া হয়। সেই ডিসকাউন্টটা কী জিনিস সেগুলো আমরা পরে আসবো। শুধু এটুকু বুঝে রাখো যে এই পেনটার গায়ে যে দামটা লেখা থাকবে বা মাস্কের গায়ে যে দামটা লেখা থাকে সেটা হচ্ছে ধার্য মূল্য। চলে আসো, অঙ্কগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো না যে আমার দ্বারা তোমাদের কোনো উপকার হয় কি না, একটু বোঝার চেষ্টা করো। আমি বলতে পারি খুব ভালোভাবে তোমরা অঙ্ক বুঝতে পারবে এবং তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। চলে আসো, যারা অঙ্ক পারো না তাদের ক্ষেত্রেও বলছি, যারা অঙ্ক পারো না একবার একটু চেষ্টা করে দেখো, লাস্টবারের মতো চেষ্টা করে দেখো, দেখবে একদম অঙ্কের পুরো ভোল্ট চেঞ্জ হয়ে যাবে। তুমি কিন্তু ধীরে ধীরে অঙ্ক শিখতে শুরু করবে যদি কিনা আমার সঙ্গে জুড়ে থাকো। তোমাদের কথা দিচ্ছি পুরো সিলেবাসটা কিন্তু আমি আস্তে আস্তে কভারেজ করে দেবো, কমপ্লিট করে দেবো, যতটা পারবো, যত তাড়াতাড়ি পারবো। চলে আসো, বলছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করছে। শুধু কোশ্চেনটার মানেটা বোঝো। সুবীর কাকা বলতে একজন ব্যক্তি, একজন দোকানদার 176 টাকা মূল্যে একটা ঘড়ি তিনি বিক্রি করেছেন। মানে বিক্রি করেছে ক টাকায়? 176 টাকায়। বলছে যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়ে থাকে, অর্থাৎ সুবীর কাকা 12% ক্ষতি হয়েছে মানে কি? 12% ক্ষতি হয়েছে মানে কিন্তু 176 টাকায় বিক্রি করে তার 12 টাকা ক্ষতি হয়েছে তা কিন্তু নয়। বলছে 12% ক্ষতি হয়েছে মানে 100 টাকায় 12 টাকা ক্ষতি হয়েছে, এই জিনিসটা বুঝতে হবে। বলছি তাহলে হিসাব করে দেখে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। অর্থাৎ তুমি শুধু আগে এটুকু বোঝার চেষ্টা করো, ঘড়িটা 176 টাকায় বিক্রি করে তার ক্ষতি হয়েছে, তার মানে অবশ্যই তার ঘড়িটা আরও বেশি দাম দিয়ে কেনা। তা আমি শুধু লাইন বুঝবো একটা, সেই লাইনটা হচ্ছে এই 12% ক্ষতি হওয়া মানে কি, শুধু এইটার দিকেই ফোকাস করো, বাদ বাকি তুমি পরে আসো। 12% ক্ষতি হয়েছে, আগে তাই লিখো যে ক্ষতি হয় কত পার্সেন্ট। বলছে ক্ষতি হয় 12%। এই কথাটার মানেটা আগে বুঝতে হবে। 12% ক্ষতি হওয়া মানে হচ্ছে, লিখতে পারি অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা। বলছে দেখো আমার ক্ষতি হয়েছে, তাই 100 টাকায় আমি কিনেছি, পার্সেন্টেজ মানেই হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য তোমাকে ধরতে হবে। যদি কিনা তোমাকে বলে দেয় যে বিক্রয় মূল্যের ওপর লাভ বা বিক্রয় মূল্যের ওপর ক্ষতি, তখন বিক্রয় মূল্য 100 টাকা ধরবো। কিন্তু এখানে কিছু বলে যায়নি যে বিক্রয় মূল্যের ওপর লাভ না বিক্রয় মূল্যের ওপর ক্ষতি, তা কিছু বলেনি, শুধু বলেছে 12% ক্ষতি, বা বলতে পারতো 12% লাভ। তাই মনে রাখতে হবে যখনই 12% ক্ষতি বলবে, 12% লাভ বলবে, আমি ক্রয় মূল্যকে ধরবো 100 টাকা। এইটুকু মাথার মধ্যে রাখিয়ে রাখো যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে। এবার হিসাব করো যে 100 টাকায় কিনেছে, 12% ক্ষতি মানে বিক্রির দাম বেশি হবে না বিক্রির দাম কম হবে, কারণ তার তো ক্ষতি হয়েছে। তাই যে দামে কিনবে তার থেকে কম দামে বিক্রি করবে। তাই অবশ্যই 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 12 টাকা কমে বিক্রি করেছে, এই 12% কথার মানে হচ্ছে তাই 100 টাকায় তার 12 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 100 টাকায় কিনে সেই জিনিসটা বিক্রি করবে ক টাকায়? 100 মাইনাস 12 অর্থাৎ 88 টাকা। দেখো তোমাদের সুবিধার্থে আমি ডান দিকে দুটো সূত্র মাত্র লিখে রেখেছি, আর তোমরা কিন্তু বাদ বাকি সূত্রগুলো খাতার প্রথমে লিখে নিও। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য ক টাকা? 88 টাকা। তোমাকে বার করতে বলেছে কি? বলছে তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন, মানে তোমাকে অ্যাকচুয়াল কেনা দামটা বার করতে বলেছে। তুমি তো 100 টাকা লিখেছো, কেন না ওরা বলে দিয়েছে 12% ক্ষতি, তাই তুমি ধরে নিয়েছো, মানে তাই ধরে নাও না, যেহেতু পার্সেন্টেজ বলেছে তাই তুমি ক্রয় মূল্যকে 100 লিখেছো। কিন্তু আদৌ তো জিনিসটা 100 টাকায় কেনা নয়, তার তো তার লাভ হতো। 100 টাকায় কিনে যদি 176 টাকা বিক্রি করতো তার লাভ হতো না, কিন্তু আলটিমেটলি তোমার ক্ষতি হয়েছে। তাই দেখো ক্রয় মূল্য আমাকে বার করতে হবে। তাই সুতরাং আমি লিখতে পারি, সুতরাং ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য বার করবো কি করে? এই একভাবে, মানে একবারে তোমরা করাটা শেখো কিভাবে একবারে করবো। আমরা কিন্তু এটাকে ঐকিক নিয়মে ধরেও করতে পারতাম, কিন্তু একবারে সেখানে তোমার প্রয়োজন, কারণ তোমরা ক্লাস 9 উঠে গেছো, ঐকিক নিয়ম না করা ভালো। চলে আসো অন্যরকম ভাবে। বলছে তাহলে ক্রয় মূল্য কত? এই ক্রয় মূল্য যদি কখনো বার করতে বলে কোনো জিনিসের, তাহলে তোমাকে জানতে হবে যে 12% ক্ষতি বা 12% লাভ হয়েছে না, এখানে তোমার ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত সেটা আগে তোমার খুঁজে বার করতে হবে। এখানে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 88 টাকা। তাহলে আমি যেহেতু ক্রয় মূল্য বার করছি, তাই ক্রয় মূল্যটাকে ওপরে লিখবো, অর্থাৎ 100কে লিখবো কোথায়? ওপরে। বাই নিচে কত লিখবো? বিক্রয় মূল্য, অর্থাৎ কত লিখবো? 88। বোঝা গেল কি বললাম? ক্রয় মূল্য বার করতে গেলে অবশ্যই ক্রয় মূল্যকে চিরকাল উপরে লিখবো, বিক্রয় মূল্যকে চিরকাল নিচে লিখবো। আর বিক্রয় মূল্যকে নিচে লিখবো কিনা সেটা আমার অঙ্কের উপর ডিপেন্ড করে, কিন্তু এখন আপাতত এটা বোঝো যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 88 টাকা। এই পার্সেন্টেজের জায়গা থেকে আমরা লিখে নেবো যে সুতরাং ক্রয় মূল্য কত? ওপরে 100, নিচে 88, অর্থাৎ ক্রয় মূল্য বার করছি তাই ক্রয় মূল্য ওপরে, বাই নিচে বিক্রয় মূল্য, ইন্টু আদতে জিনিসটার বিক্রয় মূল্য কত? 176 টাকা। 176 দিয়ে কী করবো? একে গুণ করবো, চলে আসবে এর ক্রয় মূল্য।
দেখো ক্রয় মূল্য বার করছি, তাই ওপরে ক্রয় মূল্য বাই নিচে বিক্রয় মূল্য ইন্টু আসল বিক্রয় মূল্য কত। কি বললাম বোঝা গেল? চলে আসো কাটাকাটি করি। 11 দিয়ে কাটি 8 11 88, 11 দিয়ে কাটলে 11 11 6 11 66, 8 দিয়ে কাটো 8 দুগুণি 16, অর্থাৎ প্রোডাক্টটার অ্যাকচুয়াল কেনা দাম ছিল 200 টাকা আর ওই সুবীর কাকা বিক্রি করেছিল 176 টাকায়, ওই কারণে তার ক্ষতি হয়েছিল, তাই লিখবো। সুতরাং ঘড়িটি আমাকে বলছে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন, আনসার কিন্তু লিখতে হবে। সুতরাং সুবীর কাকা 200 টাকা দিয়ে ঘড়িটি কিনেছিলেন। দেখো বুঝতে পারছো কিনা? একদম সিম্পল ভাবে বলবো, ধীরে ধীরে বলবো, আস্তে আস্তে করে নাও আর বুঝে নাও। বন্ধুরা চলে আসো, 4 দাগের অঙ্ক কি বলেছে দেখো, খুব ভালো একটা অঙ্ক। বলছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। সরি, দেখো বলছে 10টি লেবু 30 টাকায় কিনেছে আর বিক্রি করার সময় প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে। 1 ডজন মানে কটা লেবু? অবশ্যই তোমরা জানো 1 ডজন মানে 12টি লেবু। তো চলে আসো অঙ্কে, দেখো 10টি লেবু 30 টাকায় কিনেছে মানে ক্রয় মূল্য, তাহলে আমি বলতেই পারি যে 10টি লেবুর ক্রয় মূল্য 10টি লেবুর ক্রয় মূল্য কিনেছে ক টাকা দিয়ে? 30 টাকা দিয়ে। তাই বলতে পারি 10টা লেবুর ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য ক টাকা হবে? 30/10 টাকা। তাহলে আমি লিখতে পারি একটা লেবুর ক্রয় মূল্য অ্যাকচুয়াল 3 টাকা না, মানে প্রত্যেকটা লেবু সে কত করে কিনেছে? এক একটা লেবু 3 টাকা করে কিনেছে। বিক্রি করার সময় কি হয়েছে? বলছে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে। তাই লিখতে পারি 12টি লেবুর বিক্রয় মূল্য 12টি লেবুর বিক্রয় মূল্য ক টাকা? বলেই দিয়েছে 42 টাকা। যে 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা, তাহলে তুমি হিসাব করো একটা লেবুর বিক্রয় মূল্য কত? তাহলে 42/12 করতে হবে। কাটাকাটি করে দাও, 6 দিয়ে কাটো, 6 7 42, 6 দুগুণি 12, আসবে কত? 7/2 মানে 3 দুগুণি 6 মানে 3.50 টাকা, অর্থাৎ 3 টাকা 50 পয়সা লাভ হয়েছে। এখানে কিন্তু 12টি লেবু, এটা টি নয়, এটা টাকা হবে বন্ধুরা। এটা ভুল করে লিখে ফেলেছি যে 12টি জিনিসের বিক্রয় মূল্য 42 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত? একটি লেবুর বিক্রয় মূল্য কত? 3 টাকা 50 পয়সা। তাহলে তুমি ভাবো যে আনোয়ারা বিবি একটা লেবু কিনে এনেছে, ওটা হিসাব দিয়েছিল বড় হিসাব, আমি ছোট্ট করে নিয়েছি, ছোট্ট মানুষ তাই ছোট্ট করেছি। বলছে একটি লেবুর ক্রয় মূল্য কত? 3 টাকা। 3 টাকায় কিনেছে, আবার একটা লেবু বিক্রি করেছে ক টাকা? 3.50 টাকা, অর্থাৎ 3.5 টাকায় বিক্রি করেছে। ঠিক তো? বলছে তাহলে সুতরাং একটি লেবুতে লাভ হয়। বলছে তাই একটি লেবুতে ক টাকা লাভ হবে? 3.50 মাইনাস 3 টাকা। দেখো তোমাদের কিন্তু অনেকেরই ডাউট হয়। আচ্ছা চলে আসো, এখানে একটু বলে নিই আগে, 50 পয়সা অর্থাৎ তোমার 0.50 টাকা। এখানে ভাগ করলে দেখবে তোমরা 3 মানে 3 দিয়ে করলে 3 পূর্ণ, তথা সেখানে 7কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণি 6, নামছে হচ্ছে 1, পয়েন্টের পরে 0, 5 দুগুণি 10। তোমাদের এখানে 3.5 আছে, তোমরা বলতে পারো তাহলে 3.50 নিয়েছি কেন? যেহেতু টাকা পয়সার হিসাব তো পয়েন্টের পরেরটা পয়সায় আসবে, তাই পরে একটা শূন্য বসিয়ে নিতে হয়, অর্থাৎ পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত সংখ্যা নিতে হয়। তার জন্য আমি শূন্য বসিয়ে দিয়েছি। তোমার যদি ইচ্ছা না হয় তুমি নিও না, 3.5 নিয়েও করো, কোনো সমস্যা নেই। তাহলে চলে আসো, একটি লেবুতে লাভ হয় ক টাকা? বলছে একটা লেবুতে তার লাভ হয় হচ্ছে 0.50 টাকা। 0.50 টাকা, 50 টাকা নয় কিন্তু, 0.50। আর পরের অক্ষর দুটোকে একবারে বলতে হয় না, মানে 0.50 টাকা তা কিন্তু বলা যায় না। পয়েন্টের পরের অক্ষরগুলো সিঙ্গেল ওয়ার্ড দিয়ে বলো। চলে আসো, বললাম তো খুব ভালোভাবে শিখবে, খুব ভালোভাবে খুঁটিয়ে শেখাবো। তাহলে 0.50 টাকা কি হচ্ছে? তার একটা লেবুতে লাভ হয়েছে, বার করতে বলেছে। তার শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে ক্ষতি তো আর হচ্ছে না, আমরা দেখছি যে লাভই হচ্ছে। তাহলে এর নিচের লাইনটা আমরা এই সাইডে করে দিচ্ছি, তাই তোমরা কিন্তু এর নিচেই করবে। বার করতে বলছে তাহলে শতকরা লাভ বা ক্ষতি, তাহলে আমি তো লিখবো সুতরাং শতকরা লাভ হবে, তাই লিখবো শুধু লাভ, ক্ষতি আর লিখবো না। বলছে শতকরা লাভ বার করব। এইবার তুমি দেখো সূত্রটা কাজে লাগছে কিভাবে। শতকরা লাভের সূত্র আমরা জানি, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে মোট লাভ হচ্ছে কত টাকা? এক একটা লেবুতে কত টাকা করে লাভ হচ্ছে? বলছে 0.50 টাকা, 0.50 টাকা একটা লেবুতে লাভ হয়েছে, তাই তো? একটা লেবুতে লাভ হয় 0.50 টাকা। ওই লেবুটার ক্রয় মূল্য কত? 3 টাকা। তাই এইটা যে টাকা, মানে যে জিনিসটার ক্রয় মূল্য
করতে আমার লাভ হয়েছে সেই ক্রয় মূল্যটাকে নিচে লিখতে হবে। তাই ক্রয় মূল্য কিন্তু একবারে আমি 30 টাকা লিখবো না। একটা লেবুতে লাভ বার করেছি, তাহলে 0.50 টাকা কটা লেবুতে লাভ, একটা লেবুতে লাভ, ওই একটা লেবুর ক্রয় মূল্য কত 3 টাকা, তাই নিচে লিখেছি 3 ইন্টু কত লিখবে তুমি 100। কারণ আমরা জানি যে শতকরা লাভের সূত্র হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, যেহেতু শতকরা বার করতে হবে। এবার তুমি পয়েন্ট তোলো, পয়েন্ট তুললে পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য বসে যায়। এই 100 100 কেটে দাও, উপরে থাকছে কত 50/3, 50/3 মানে তুমি ভাগ করো 3 16 48, অর্থাৎ আসবে কত 16.2/3 টাকা। যদি তুমি এখানে লেখো সুতরাং তার লাভ হয় 16.2/3% বলবো তখন, কারণ শতকরা বেরিয়ে গেছে। আর যদি তুমি শতকরা লেখো তাহলে পার্সেন্ট না বলে লিখবো কত টাকা। আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে আনোয়ারা বিবির শতকরা লাভের পরিমাণ কত, আমি লাস্ট আনসার লিখবো। সুতরাং আনোয়ারা বিবির শতকরা লাভ, যেহেতু শতকরা কথাটা আমি বলছি তাই লিখবো 16.2/3 টাকা। এখানে কিন্তু পার্সেন্টেজ চিহ্নটা আমরা দেবো না। দেখো একদম ছোট্টের মধ্যে অঙ্ক, সুন্দর অঙ্ক, ভালোভাবে বুঝে নিয়ে টুক করে টুকে নাও তোমরা। বন্ধুরা চলে আসো 5 দাগের অঙ্ক। এই অঙ্কটা তোমাদের অনেকেরই সমস্যা হয়, একটু অনেক বড় হয়ে যায় অঙ্কটা। চলে আসো ছোটোর মধ্যে কীভাবে সবচেয়ে ভালো নিয়মে করতে পারো। একদম ছোটোর মধ্যে করবো, কিন্তু সবচাইতে সুন্দরভাবে বুঝবো অঙ্কটা। তাহলে আগে অঙ্কের কোশ্চেন পড়ে বুঝি কি বলেছে। বলছে অমলবাবু একটা ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। ঘটনাটা কেমন বলেছে, বলছে তিনি একটা ঘড়ি বিক্রি করেছেন, ঘড়ি তো নাকি ছবি, সরি, তিনি একটা ছবি বিক্রি করেছেন, 20% কী হয়েছে 20% ক্ষতিতে বিক্রি করে দিয়েছে, লসে বিক্রি করেছে। বলছে ওই দামে বিক্রি না করে যদি আরও বেশি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে তার 5% লাভ হতো। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। বলছে তাহলে ওই ছবিটির ক্রয় মূল্য কত সেটা বার করতে বলেছে। চলে আসো একদম সহজভাবে কি নিয়মে করব। লিখব ধরি ছবিটির ক্রয় মূল্য, আমি ধরে নেবো যে ধরি ছবিটির ক্রয় মূল্য x টাকা। একদম চলে আসো, তাহলে ধরি ছবিটির ক্রয় মূল্য ক টাকা, x টাকা। বলছে প্রথমে তার কত পার্সেন্ট ক্ষতি হয় 20%। তাহলে প্রথম ক্ষেত্রে ক্ষতি কত পার্সেন্ট, ক্ষতি হয় 20%, অর্থাৎ 20% হয় প্রথম ক্ষেত্রে ক্ষতি। সুতরাং প্রথমে বিক্রয় মূল্য আমি বার করব, বুঝে নাও। প্রথমে আমি যে জিনিসটা x টাকা দিয়ে কিনেছি সেই জিনিসটার 20% ক্ষতি হলে আমার বিক্রয় মূল্য কত সেটা বার করতে হবে। একদম প্রথম যে অঙ্কটা করেছিলাম মনে আছে, 12% ক্ষতি মানে ক্রয় মূল্য 100 টাকা ধরেছিলাম, বিক্রয় মূল্য 88 টাকা। যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তাই ক্রয় মূল্যকে আমরা 100 ধরবো। তাই এই অঙ্কতেও বলেছে কি প্রথম ক্ষেত্রে ক্ষতি হয় 20%, আর এটা মনে মনে হিসাব করে নাও। তার মানে হলো এই 20% ক্ষতি, এই কথার মানে হলো যদি ক্রয় মূল্য 100 টাকা হয় 20 টাকা কমে বিক্রি করেছে, অর্থাৎ বিক্রয় মূল্য 80 টাকা। ভালো করে বোঝো, যদি ক্রয় মূল্য 100 টাকা হয় বিক্রয় মূল্য 80 টাকা, কারণ কি পার্সেন্টেজ বলে দিয়েছে ক্ষতি। তার মানে পার্সেন্টেজ বলেছে মানে ক্রয় মূল্য 100 আমি ধরবই। ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য ক টাকা ক্ষতি হয়েছে তাই কম, 20 টাকা কম। 100 টাকায় 20 টাকা কম, 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে। 100 টাকায় 20 টাকা ক্ষতি হলে বিক্রি করতে হবে ক টাকা, 80 টাকায়। তাহলে 80 টাকা কিন্তু আমার এর বিক্রয় মূল্য। আমি বার করতে চাইছি কি জিনিসটার মোট বিক্রয় মূল্য কত, এটা তো পার্সেন্টেজের হিসাবে। তাহলে বিক্রয় মূল্য বার করতে গেলে তোমাকে কি করতে হবে, বলছে বিক্রয় মূল্য বার করতে গেলে ওপরে লিখতে হবে বিক্রয় মূল্য। তাই বিক্রয় মূল্য ক টাকা, 80 টাকা, তাই না। এই পার্সেন্টেজের হিসাবে প্রথম ভগ্নাংশটা করতে হয়, মনে রাখবে। এই পার্সেন্টেজের হিসাবে প্রথম ভগ্নাংশটা করতে হয়। তাহলে 20% ক্ষতি মানে বিক্রয় মূল্য 80 টাকা, বাই নিচে ক্রয় মূল্য কত 100 টাকা, আর ইন্টু কত করব x টাকা, কারণ জিনিসটার মোট ক্রয় মূল্য কত x টাকা, তাই x দিয়ে গুণ করতে হবে আর বেরিয়ে যাবে তাহলে ওই জিনিসটার বিক্রয় মূল্য কত। কি বললাম বোঝা গেল। তাহলে 80/100, 80 হচ্ছে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু মেন ক্রয় মূল্য কত ইন্টু x। আমি কি করবো, এটাকে কাটাকাটি করতে পারতাম কিন্তু করবো না, কারণ পরে যোগ বিয়োগ লসাগু ওসাগু করতে গেলে আমার সুবিধা হয়। তাই চলে আসা এটাকে লিখে দিই একবারে 80x/100। অঙ্ক করতে করতে কিছু লজিক্যালি জিনিস তোমাদের বলবো, এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখবে, অঙ্কের ক্যালকুলেশন কিন্তু অনেক বেশি সহজ হবে।
দেখো এটা কাটাকাটি করার দরকার নেই, কাটাকাটি করলে পরবর্তীকালে আমার এই অঙ্কের লসাগু করতে হবে, সেক্ষেত্রে আমার একটু বড় হয়ে যাবে অঙ্ক বা জটিল হয়ে যাবে, দরকার নেই। তাহলে চলে আসো প্রথম জিনিসের অ্যাকচুয়াল ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, 80x/100 টাকা। তার মানে কি? তার মানে হচ্ছে সেই জিনিসটা x টাকায় কিনেছিল, 20% ক্ষতিতে বিক্রি করেছে, মানে বিক্রি করেছিল ক টাকায়, 80x/100 টাকায় সে বিক্রি করেছে। বলছে কি, বলেছে যদি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে বিক্রি করলে তার 5% লাভ হতো। তিনি 5% লাভ করতেন যদি কিনা 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে বিক্রিতে করেছে এই দামে, তাহলে 5% লাভ করলে বিক্রয় মূল্য কত হবে আমি সেটাকে বার করি। আমার তো 20% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে সেটাই বার করেছি। আবার বলছে 5% আমাকে লাভ বলেছে পরের ক্ষেত্রে, তাহলে 5% লাভ হলে তার বিক্রয় মূল্য কত হবে সেটা যদি বার করতে হয় লিখতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লাভ হয় কত পার্সেন্ট, দ্বিতীয় ক্ষেত্রে লাভ হয় হচ্ছে 5%। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য, যে জিনিসটা আমার x টাকায় কেনা সেটা যদি 5% লাভে বিক্রি হয় তাহলে বিক্রয় মূল্য কত। এখান থেকেও তাই এই ভগ্নাংশ থেকে তোমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য ডিসাইড করতে হবে, বার করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে যে 5% লাভ তার মানে কি, ক্রয় মূল্য তো 100ই, ক্রয় মূল্য কিন্তু তোমার 100 আর বিক্রয় মূল্য কত, 5% লাভ মানে 100 টাকায় 5 টাকা লাভ করেছে, তাহলে 5 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। তাই 100 টাকায় কিনেছি, বিক্রি করেছি 105 টাকায়, তাহলে এখানে বিক্রয় মূল্য 105 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু বিক্রয় মূল্য বার করছি, বিক্রয় মূল্য উপরে লিখবো, তাই কত লিখবো, 105 বাই নিচে কত 100 ইন্টু x টাকা হলে কত, তাই না? আমি তো x টাকায় কিনেছিলাম জিনিসটা, আগেরটা তো x দিয়ে গুণ করেছি, এখানে x দিয়ে গুণ করেছি, দেখো আগেরটাও তাই, উপরে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। তাহলে চলে আসো এটাকেও কাটাকাটি না করে লিখে দিই কত, 105x/100 টাকা। দেখো বলছে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 80x/100, দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 105x/100। আমাকে বলছে যে প্রথমে তিনি যত টাকা বিক্রি করেছে 5% লাভ হবে তখনই যখন সে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করবে। দেখো বলে আছে যদি সে আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করে, তার মানে কি আগের বিক্রয় মূল্য আর এখনকার বিক্রয় মূল্যের মধ্যে এখন 200 টাকা বেশি দামে বিক্রি করেছে, তার মানে এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স কত, 200 টাকা না। আগে যে দামে বিক্রি করেছে 20% ক্ষতিতে, এখন 5% লাভে বিক্রি হবে কখন, যখন আগের দামের থেকে 200 টাকা দাম বেশি হবে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে আগে এত টাকা বিক্রি করেছে, এখন এত টাকা বিক্রি করছে, আগের থেকে এখন 200 টাকা বেশি দামে বিক্রি করেছে, তাহলে তার 5% লাভ হচ্ছে। তাহলে এই টাকার থেকে এই টাকাটা কিন্তু 200 টাকা বেশি, তাই আমরা কি করব, এই সাইডটাকে মুছে দিয়ে এর বাকি পার্টটা আমরা এই ডান সাইডে করে দেবো, আর তোমরা করবে কোথায়, এর নিচে, এই পার্টের একদম নিচের লাইনগুলো তোমাদের এই সাইডে করিয়ে দিচ্ছি। তাহলে লিখবো শর্তানুসারে কি করব, বলছে এখনকার বিক্রয় মূল্য অর্থাৎ 105x/100, এটার থেকে আগের বিক্রয় মূল্য বিয়োগ করব 80x/100, আর চলে আসবে কত, 200 টাকা, তাই না? সত্য তাই বলেছে যে আগের থেকে এই বিক্রয় মূল্যটা 200 টাকা বেশি, তাই এইটা মাইনাস আগেরটা ইকুয়াল টু কত, 200। এইবার চলে আসো, দেখো অঙ্কে লসাগু করতে হবে না, যদি কাটাকাটি করতে হবে আবার এক্সট্রা করে লসাগু করতে হতো, কাটাকাটিও করতে হতো, এখানেও করতে হতো, এখানেও করতে হতো, লসাগু করতে হতো, কী দরকার, দরকার নেই। একবারে চলে আসো 100 দিয়ে করে দিই। দেখো হর যদি সমান থাকে, এই হরে কত আছে 100, এখানেও কত আছে 100, যদি হরে সমান থাকে তাহলে মাঝখানের চিহ্নটা দেখতে হয় যোগ আছে না বিয়োগ আছে। যদি যোগ থাকে তাহলে ওপরটা যোগ করে দেবো, বিয়োগ থাকলে ওপরটা বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ আছে, তাহলে ওপরে বিয়োগ করবো। বলছে 80 থেকে 105 থেকে যদি 80 আমি বিয়োগ করি কত হবে, 25, তাহলে 25x/কত 100, 100 নিচে একটা লিখবো, তাই তো, কারণ লসাগু করলে 100 হয় নিচে, ইকুয়াল টু কত, 200। বা শুধু যদি আমি x এর মান বার করতে চাই তাহলে আগে 25xটাকে বাদিকে রেখে এই 100টা ভাগাকারে আছে, বেশ আসলে গুণ হয়ে যাবে, অর্থাৎ লিখবো কত, 200 × 100। আমি কিন্তু কোনো কিছু গুণফুল কিচ্ছু করবো না, একদম লাস্টের লাইনে যে যা হওয়ার সব লাস্টের লাইনে হবে কাটাকাটি। তাহলে চলে আসো 25-এর যদি আমি এই পাশে নিয়ে আসি 25টাকে, কারণ x এর মান বার করতে হবে, 25টা এসে নিচে বসে যাবে, কত হয়ে যাবে, 25, তাহলে গুণ ছিল এপাশে আসলে ভাগ হয়, 25 দিয়ে 100 কাটা কত হবে, 4, অর্থাৎ x এর মান চলে আসবে কত, 4 × 8 অর্থাৎ 800 টাকা। একদম দেখো তো কোথাও কোনো ঝামেলা আছে অঙ্কটায়, সবচাইতে ভালো নিয়ম। তোমাকে বলেছে কি যে ছবিটি তিনি কত মূল্যে কিনেছিলেন, আমি তো ধরে নিয়েছিলাম ছবিটির ক্রয় মূল্য x টাকা, সেই x এর মান হচ্ছে 800 টাকা, তাহলে সুতরাং ছবিটি তিনি 800 টাকায় কিনেছিলেন। দেখো বুঝতে পারছো কি না, দারুণ অঙ্ক কিন্তু,
ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষাতে কিন্তু দেয়। আর তাছাড়া তোমরা মনে রাখবে এই চ্যাপ্টারে তোমাদের 9-এর যে কটা অঙ্ক দেওয়া আছে না, ম্যাক্সিমাম অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোনো না কোনো স্কুলে কিন্তু তোমাদের দেবে। আর কিছু কিছু স্কুলে আছে তোমাদের অঙ্কের কোশ্চেন একটু ঘুরিয়ে দেয়। কথা দিচ্ছি, বলছি তোমাদের বারবার করে একটা কথাই, যে আমার সাথে জুড়ে থাকো আর এই অঙ্কগুলো করানোর মানে প্রসেসগুলো তোমরা মন দিয়ে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। না বুঝলে কমেন্ট বক্সে জানাও। তোমরা দেখবে স্কুলে যতই কোশ্চেন চেঞ্জ করে দিক না কেন, তোমার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার একদম। পরীক্ষার হলে কিন্তু তুমি অবশ্যই পারবে। তাই এই অঙ্কটা টুকে নাও, এরপরে চলে আসো নেক্সট অঙ্ক। চলে আসো বন্ধুরা, 6 দাগের অঙ্ক। বলছে কি, সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে। ভালো কথা, কিনুক। এই যে ঘড়ি কিনেছে সুপ্রিয়া, ধরো এই ঘড়িটা কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, বলছে এই ঘড়িটা যদি সে 70 টাকায় বিক্রি করে, এই ঘড়িটা কি করেছে 70 টাকায় বিক্রি, সরি 370 টাকায় বিক্রি করে, একদম কম দামে করে দিয়েছিলাম। 370 টাকায় যদি ঘড়িটা বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে, বলছে এই ঘড়িটা 370 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। অর্থাৎ লাভের পরিমাণ যা হবে 370 টাকা বিক্রি করলে, ক্ষতির পরিমাণও তাই হবে যে 210 টাকা বিক্রি করে। তাহলে হিসাব করে দেখি, ঘড়িটির দেখছি, ঘটিটি নয়, এটা ঘড়িটির, বুঝতে পেরেছো কি অবস্থা গরমে। বলছে তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত বার করতে বলেছে। ঘড়িটি তাহলে অ্যাকচুয়াল কত দামে কিনেছিল, এটা শর্টে করা যায়। এই দুটোকে যোগ করে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে ঘড়ির ক্রয় মূল্য বেরিয়ে যায়। কিন্তু 5 নাম্বার দেবে, ওই যোগ করে 2 দিয়ে ভাগ করবে, আর তোমাকেও পাশে একটা শূন্য বসিয়ে দেবে। কারণ কি, ওইটুকু করে তো তোমাকে আনসার দেবে না। তাই একটু লিখে করতে হবে। কি করে করব, চলে আসো একদম সহজে। ফার্স্টে লিখবো ধরি, ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। আমি তোমাদের যে অঙ্কগুলো করাবো অ্যাকচুয়াল সবই খুঁটিয়ে খুঁটিয়ে, প্রত্যেক লাইন বুঝিয়ে বুঝিয়ে, যেভাবে করার নিয়ম সেইভাবে, একদম শর্ট প্রসেস কিন্তু অবলম্বন করতে যাবে না এগুলো। চলে আসা বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা, x টাকা। তাহলে 370 টাকায় বিক্রি করলে, আমাকে বলছো কি 370 টাকা বিক্রি করলে তার লাভ হবে। তাই আমি বার করবো যে 370 টাকা বিক্রি করলে ক টাকা লাভ হবে। তুমি দেখো তো, x টাকায় কিনেছে আর 370 টাকায় বিক্রি করলে বলেছে লাভ হয়, তার মানে নিশ্চয়ই x টাকার থেকে 370 টাকা বেশি। তাই লাভ হবে ক টাকা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ লাভ হবে 370 টাকা মাইনাস x টাকা। অর্থাৎ এই টাকা কিন্তু তার লাভ হবে যদি কিনা সে 370 টাকায় ঘড়িটা বিক্রি করে। তারপরে বলছে কি 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে। বলছে ক্ষতি হবে কখন, যখন আমি অল্প দামে কিনবো, যখন আমি যে দামে কিনবো তার থেকে কম দামে বিক্রি করবো। অর্থাৎ এখানে 210 টাকাটা কম তার থেকে, এক্সের থেকে, যে দামে কিনেছি তার থেকে কম দামে বিক্রি করেছি বলে তার ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির পরিমাণ কত, বলছে ক্ষতি হবে x মাইনাস 210। এই জায়গাটা ফলো করতে হবে, বড়কে বড়টার থেকে ছোটটা দিও। আর আমরা তো জানি যে লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বলেছিলাম প্রথম দিক থেকে জিনিসগুলো মুখস্থ করে রাখতে। লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 210 টাকা 370 টাকা মাইনাস x টাকা। আর 210 টাকা বিক্রি করলে ক্ষতি হবে, ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাই এখানে ক্রয় মূল্য আগে, মাইনাস বিক্রয় মূল্য আগে। কি বলেছে, যত টাকা লাভ হয় তত টাকা ক্ষতি হয়। তো লাভের পরিমাণ যা, ক্ষতির পরিমাণও কিন্তু সেম। তাই বলতে পারি শর্তানুসারে। বলছে এই টাকাটাও যা, এই টাকাটাও তাই। তাহলে আমি এই দুটোকে কি করতে পারি, সমান করতে পারি। তাহলে এটাকে আগে লিখি, x যুক্ত পদ প্রথমে যেটা আছে, x মাইনাস 210 মানেও যা, 370 মাইনাস x মানেও তাই। চলে আসে x গুলোকে যদি বাদিকে নিই, বাদিকে তো একটা x আছেই, আর এই মাইনাস x বাদিকে আসলে হয়ে যাবে কি প্লাস x ইকুয়াল টু 370 ডান দিকে থাকলো, মাইনাস 210 এর বেশি আসলে কত হবে, প্লাস 210। চলে আসো যোগ করো, দুটো x যোগ করলে হবে 2x, আর এটা যোগ করলে আসবে কত 580। তোমরা যোগ করে নিও, 1 0 0 7 আর 1 8 3 আর 2 5। চলে আসো x এর মান বার করতে হবে, দুইটা গুণাকারে আছে তাহলে বেশি ভাগ করতে হয়। তাহলে 580 বাই কত 2, আর ভাগ করে কাটাকাটি করে তুমি দেখো কত আসে, 2 দুগুণে আসে 4, 9 দুগুণে 18, একটা শূন্য। আমাদের বলেছে x এর মান বার করতে, আর আমি x এর মান বার করে লিখে দিলাম কত 290। x মানে তো জিনিসটার ক্রয় মূল্য কত, তাই আমি তো হিসাব করে দিয়েছিলাম যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, তাহলে এর আনসার লিখতে হবে নিচে, আমি লিখছি কোথায় পাশে, তোমরা কোথায় লিখবে নিচে লিখতে হবে। সুতরাং কোশ্চেন কি আছে যে হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য
ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। দেখো বুঝলে কি না? চলে আসো নেক্সট অঙ্কে। 7 দাগের অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক। চলে আসো, কি বলেছে আগে পড়ে নি। বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটা ছাতা কিনেছে। গরমকাল এসছে না, বা বর্ষাকাল, ওই শীত গ্রীষ্ম বর্ষা ছাতাই ভরসা, তাই তো? চলে আসো, বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটা ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত হিসাব করে লিখি। এই যে ধার্য মূল্য কথাটা বলেছিলাম মনে আছে? একটা পেন, তার গায়ে 40 টাকা এমআরপি লেখা আছে, তার মানে ধার্য মূল্য। কিন্তু কেনার সময় 40 টাকা না নিয়ে দোকানদার হয়তো 35 টাকা রাখলো, কথার কথা। তার মানে কি, সে কিছুটা আমাকে ছাড় দিয়েছে। এই ছাড়টা কিন্তু পার্সেন্টেজ হিসাবে দেয়, তাই 40 টাকার উপর ক টাকা ছাড়? 5 টাকা ছাড় হয়েছে। চলে আসো কোশ্চেন করি আর বুঝি। বলছে অরুণ মামা অ্যাকচুয়াল বিক্রি করেছে ক টাকায় ছাতাটা? 255 টাকায়। তার মানে ছাতাটার গায়ে কিন্তু 255 টাকা লেখা ছিল না। অরুণ মামাকে করেছে 255 টাকায় বিক্রি করেছে। কার কাছে? বলছে আমার দিদির কাছে। আমার দিদি কিনে নিয়ে এসেছিল, আমার জন্য ছাতা লাগবে তাই, তাই না? আমার ছাতা লাগবে, দিদি কিনে নিয়ে এসছে, 255 টাকায় কিনে এনেছে। তার মানে অরুণ মামার ক্ষেত্রে কি, অরুণ মামার বিক্রয় মূল্য কত টাকা? 255 টাকা। বলছে অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দেয়, কথার মানে কি? ছাতার ধার্য মূল্যের উপর মানে কি, যে দাম লেখা ছিল তার ওপর 15% ছাড় দেয়। মানে যদি 100 টাকা লেখা থাকতো, যদি 100 টাকা লেখা থাকতো, অরুণ মামা ছাড় দেবে ক টাকা? 15 টাকা। কারণ তোমাদের আমি বলে দিয়েছি না, পার্সেন্টেজ মানেই 100 ধরতে হয়। এবার তোমার প্রশ্ন আসতে পারে, দাদা তুমি তো বলেছিলে 100 তাহলে ক্রয় মূল্য, কিন্তু এখানে তো ক্রয় মূল্য বলছো না, এখানে তো ধার্য মূল্য বলেছো। ঠিক, এখানে ধার্য মূল্যই হবে। কেন হবে? কারণ আমাকে বলছে অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দেয়, যার ওপর ছাড় দেয় সেটাকে 100 ধরতে হয়। ক্লিয়ার হলো? বলেছিলাম করতে করতে আরও ভালোভাবে ডিটেলসে বুঝবো। তাহলে ধার্য মূল্যের ওপর 15% ছাড় দেওয়া মানে ধার্য মূল্য 100 ধরবো। যদি বলে বিক্রয় মূল্যের ওপর 20% ছাড়, তাহলে বিক্রয় মূল্য 100 ধরবো। যদি বলে ক্রয় মূল্যের ওপর ছাড়, তাহলে ক্রয় মূল্য 100 ধরবো। আর যদি কিছু না দেওয়া থাকে, তবুও আমি ক্রয় মূল্যকে 100 ধরবো। বোঝা গেল? রিপিটেশন করে আবার শুনো, কী বলেছি বারবার করে শুনো। বলছে তাহলে ধার্য মূল্যের ওপর 15% ছাড় দেয়। চলে আসো কোশ্চেনটা পড়ে দেখি কি বলেছে। তাহলে ছাতাটির বিক্রয় মূল্য, বলছে ছাতাটির বিক্রয় মূল্য ক টাকা? 255 টাকা। ছাতাটি বিক্রি করেছে ক টাকায়? 255 টাকায়। ছাতাটিতে ছাড় দেয় ক টাকা? বলছে ছাড় দেয় হচ্ছে 15%। তার মানে কি, 100 টাকা যদি ধার্য মূল্য লেখা থাকে, আমি একটু লিখে দিই প্রথম অঙ্ক যেহেতু, যাতে পরে তোমাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? বলছে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, 15% ডিসকাউন্ট, তার মানে 100 টাকায় 15 টাকা কম রাখবে, অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে? 85 টাকা। দেখো, যখন আমাকে শুধু বলে দিয়েছিল লাভ বা ক্ষতি, আমি ক্রয় মূল্য লিখেছিলাম 100, আর বিক্রয় মূল্য আমার দরকার হয়েছিল। আর এই অঙ্কেও তাই, যখন ধার্য মূল্যের উপর বলেছে, তখন ধার্য মূল্য 100, বিক্রয় মূল্য 85 টাকা। আমাকে বার করতে বলেছে কি, ছাতাটির ধার্য মূল্য কত। তাহলে দেখো চলে আসো কীভাবে লিখবো। সুতরাং ছাতাটির ধার্য মূল্য, ছাতাটির ধার্য মূল্য কত হবে? ধার্য মূল্য মানে হলো, আমি ধার্য মূল্যকে ওপরে লিখবো। ধার্য মূল্য কত? 100, বাই নিচে বিক্রয় মূল্য কত? 85 টাকা। বলেছিলাম না এই ভগ্নাংশটা লিখতে হয় এই পার্সেন্টেজের রেসপেক্টে। এখানে ধার্য মূল্য বার করতে বলেছিল, ধার্য মূল্য ওপরে বাই নিচে বিক্রয় মূল্য ইন্টু আদতে বিক্রয় মূল্য কত? আদতে বিক্রয় মূল্য 255 টাকা। তাই সেই বিক্রয় মূল্য দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে আমার জিনিসটার ধার্য মূল্য কত। বুঝা গেল? 5 দিয়ে কাটো, কত আসবে? 5 একে 5, নামবে কত? 3 7, 5 7 35। চলে আসো 5 দিয়ে কাটি, 5 5 25, 5 একে 5, 17 দিয়ে 51কে কাটলে 3 17 51, আসবে কত? 300 টাকা। একদম সহজ অঙ্ক। বক করতে হয়েছে বেশি, কারণ নতুন এসছে কি আমাদের ধার্য মূল্য। ধার্য মূল্যটা কি সেটা বুঝে নিল। এবার আমাকে বলছে সুতরাং তাহলে আনসার কি লিখবো? ছাতাটির ধার্য মূল্য কত? সুতরাং ছাতাটির ধার্য মূল্য ক টাকা? বলছে ছাতাটির ধার্য মূল্য হচ্ছে 300 টাকা। দেখ বোঝা গেল কিনা। চলে আসো এবার নেক্সট অঙ্কে। বন্ধুরা 8 দাগের অঙ্ক বলছে কি, দেখো
বলছে আমার বন্ধু একটা গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল। লিখিত মূল্যের ওপর 25% ছাড় মানে ওই ধার্য মূল্যের ওপর 25% ছাড়। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে, অর্থাৎ ধরো এই পেনটার কথাই বলছি আমি, প্রথম থেকে এক কথা বলে যাচ্ছি তো, এইটা দিয়ে বোঝালে তোমরা ভালো বুঝতে পারবে। এই পেনটার লিখিত মূল্য কত টাকা ছিল বলেছিলাম, ধার্য মূল্য 45 টাকা, 40 টাকা। আমি ধরো এই পেনটা কিনে এনেছি 35 টাকায়। এইবার আমি কিনে এনে এমআরপি যা আছে অর্থাৎ লিখিত মূল্য যা আছে আমি ধরো সেই দামে বিক্রি করছি। আমি কিনেছি 35 টাকায়, বিক্রি করেছি ক টাকায়, লিখিত মূল্য যা আছে সেই দামে অর্থাৎ 40 টাকায় বিক্রি করেছি। তাহলে আমার তো এই বিক্রি করে লাভ হবে, আমাকে বার করতে বলেছে আমার শতকরা ক টাকা লাভ হবে, মানে 100 টাকায় ক টাকা লাভ হবে। তাহলে আমরা কি করতে পারি, এই জিনিসটার ক্রয় মূল্যকেই ধরে নিতে পারি আমরা, ক্রয় মূল্য, হ্যাঁ ক্রয় মূল্যকে আমরা ধরতে পারি কত, 100 টাকা। তাহলে বলছে দেখো আমার বন্ধু গল্পের লিখিত মূল্যের উপর 25% ছাড় গেল না, ক্রয় মূল্যকে না, আমরা ধার্য মূল্যকে ধরছি 100 টাকা। চলে আসো তাহলে লিখি, ধরি বইটির ধার্য মূল্য, ধরলাম কত, 100 টাকা। মানে ধরেছি সে বইটা কত টাকায় কিনেছে, লেখা আছে কত টাকায় বইটায়, 100 টাকা লেখা আছে বইটাতে, ধরে নিয়েছি। তাই বলছে লিখিত মূল্যের উপর 20% ছাড়ে কেনে, তাহলে ছাড় পায় ক টাকা, বলছে ছাড় পায় কত পার্সেন্ট, বলছে 25%। ভালো করে বুঝে নাও, 25% ছাড় পেয়েছে, তার মানে ধার্য মূল্য তো আমি 100 টাকায় লিখেছি, আর ছাড় পেয়েছে 25 টাকা, তার মানে আমি ক্রয় করেছি মানে আমার ক্রয় মূল্য বার করতে হবে। তার মানে বইটা আমার লেখা ছিল 100 টাকায়, 25% ছাড়ে আমি কিনেছি, অর্থাৎ আমার ক্রয় মূল্য ক টাকা, বলছে 100 মাইনাস 25, অর্থাৎ আমি কিনেছি হচ্ছে 75 টাকায়। দেখো বুঝতে পারছো না যে 100 টাকায় ধার্য মূল্য ছিল, 25% ছাড়ে আমি কিনেছি, মানে আমার বন্ধু কিনেছে, তার মানে কিনেছে সে কত টাকায়, 75 টাকায়। তাহলে 100 টাকায় ধার্য মূল্য ছিল, কিনেছে 75 টাকায়, কিন্তু বলছে যদি লিখিত মূল্যেই বিক্রি করে, তার মানে বিক্রয় মূল্য যদি তার ওই লেখা দাম যা আছে তাই যদি হয়, তাই লিখবো বিক্রয় মূল্য 100 টাকা হলে, বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হবে, বলছে ক টাকা লাভ হবে, তাহলে 100 টাকার থেকে 75 টাকায় কিনেছি, তাই সেই টাকাটা বাদ দিতে হবে না, কারণ লাভ মানে তো আমি জানি কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এই লাভ মানে হচ্ছে কি এখানে বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হচ্ছে ক টাকা, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকা বিক্রি করছে মানে ধার্য মূল্য যা বিক্রয় মূল্য তাই হয়ে গেছে। তাই 100 মাইনাস কত, 75 টাকায় কিনেছিল, তো 75 টাকা বিয়োগ করে দেবো, তাহলে আসবে কত, 25 টাকা। এবার তোমাকে কোশ্চেন তো শুধুমাত্র লাভ বার করতে পারে, তোমাকে বলেছে এখানে শতকরা লাভ কত টাকা হবে, শতকরা লাভ মানে 100 টাকায় ক টাকা লাভ হবে। তোমার তো এই যে 25 টাকা লাভ হয়েছে ক টাকায়, অনেকে বলতে পারে 100 টাকায়, না 25 টাকা লাভ হয়েছে 75 টাকায়, কারণ লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। তার মানে 25 টাকা লাভ হয়েছে, ক্রয় মূল্য ক টাকা, আমরা বলেছিলাম না লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে লাভ হয়েছে 25 টাকা, ক্রয় মূল্য ক টাকা, 75 টাকা, 100 টাকায় শতকরা লাভ বার করতে হয়। তাই লিখবো আমরা, সুতরাং শতকরা লাভ ইকুয়াল টু মোট লাভ বাই ক্রয় মূল্য, লাভ হচ্ছে 25 বাই ক্রয় মূল্য 75 ইন্টু কত, 100, তাহলেই কিন্তু শতকরা লাভ বেরোবে। আর 25 দিয়ে কাটলে 25 1 25, 3 25 75, তাই আসবে কত, 100 বাই 3। যদি আমি কাটাকাটি করি মানে ভাগ করি, 3 11 3 ইন্টু 33, 3 3 9, নামবে কত, 1 0 10, আবার 3 3 9, নামবে কত, 1, অর্থাৎ 33 পূর্ণ 1/3 টাকা কিন্তু আমার শতকরা লাভ হবে। কি বললাম বুঝে গেল? তাহলে শতকরা লাভ বার করতে গেলে কিন্তু মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাই লিখবো সুতরাং শতকরা লাভ হবে কত, উত্তর তোমরা এখানে লিখে নেবে নিজেরা, যে সুতরাং তার শতকরা লাভ হবে, সুতরাং আচ্ছা লিখে দিচ্ছি, তার শতকরা লাভ হবে কত টাকা, হচ্ছে 33 পূর্ণ 1/3 টাকা। দেখো বুঝতে পারলে কিনা, একদম সহজ অঙ্ক। চলে আসো 8 দাগের অঙ্ক কিন্তু কমপ্লিট। বন্ধুরা 9 দাগের অঙ্ক, আর আজকে কিন্তু এটা লাস্ট অঙ্ক আজকের ভিডিওতে, তাই 9 দাগের অঙ্কটা ভীষণ ভালো করে বুঝে নাও, কারণ অনেক কিছু বোঝার আছে। বলছে নিয়ামত চাচা কি করেছে, বলছে প্রতিটি 5 টাকা দরে 150টা ডিম কিনেছে। তুমি কোনো একজন ব্যক্তিকে ভাবো যে ওই ব্যক্তি কি করেছে, ডিমের ব্যবসা করে।
সে 5 টাকা করে ডিম কিনেছে। কটা করে ডিম কিনেছে? 5 টাকা করে ডিম কিনেছে। 5 টাকা করে ডিম কিনেছে। কটা ডিম? 150টা ডিম কিনেছে। কিন্তু দোকানে এনে দেখলেন যে 5টি ডিম ফেটে গেছে। আনতে আনতে কী হয়েছে? 5টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা বেরিয়েছে তার মধ্যে। তাহলে কি হবে? ওই 7টা আর 8টা এই ডিমটা তার মোট ডিমের থেকে বাতিল ডিম হয়ে গেল, বাদ হয়ে গেল। বলছে প্রতিটি ডিম এবার 6 টাকা করে সে বিক্রি করা শুরু করলো। নিশ্চয়ই ফাটা ডিমগুলো আর বিক্রি করতে পারবে না, তাই মোট ডিমের থেকে ওই ডিমটাকে বাদ দিয়ে দিতে হবে। তারপরে প্রত্যেকটা ডিম যদি সে 6 টাকা করে বিক্রি করে তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে এইসব করে লিখি। তাহলে শতকরা লাভ বা ক্ষতির আগে বার করতে গেলে আমাকে মোট লাভ বা ক্ষতি আমার জানতে হবে। তাহলে আগে আমি মোট লাভ বা ক্ষতি বার করি। এবার মোট লাভ বা ক্ষতি বার করতে গেলে জিনিসটার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, এটা আমাকে জানতে হবে। দেখো কী করতে হবে তাহলে। বলছে 5টা ডিমের কিনেছে কত টাকায়? 150 টাকায়। তুমি চলে আসো, একদম সিম্পল হবে যে 5টা ডিম 150 টাকা, সরি এক একটা ডিম কিনেছে 150 টাকায়, 5 টাকা করে। তাহলে 150 টাকা ডিমের দাম কত আমার কাজ হচ্ছে সেইটা বার করা, অর্থাৎ মোট ডিমের ক্রয় মূল্য কত সেটা আবার বার করতে হবে। তাই লিখতে হবে ডিমের ক্রয় মূল্য। ডিমের ক্রয় মূল্য কী হবে? এক একটা ডিম 5 টাকা দাম, তাহলে 150টা ডিমের দাম কত হবে? 150 ইন্টু কত? 5। একটা ডিম যদি 5 টাকা করে হয় 150টা ডিমের দাম কত হবে? 150 গুণ 5 টাকা, অর্থাৎ আসবে কত টাকা? বলছে আসবে হচ্ছে, গুণ করে দাও, 5 শূন্য শূন্য, 5 5 25, 5 হাতে আমার 2, 5 5 5 2 7, অর্থাৎ 750 টাকার সে ডিম কিনে এনেছে। কারণ ডিমের ক্রয় মূল্য হচ্ছে একটা ডিম 5 টাকা। তাহলে ডিমের ক্রয় মূল্য কত টাকা হবে? 5 গুণ 100, 150 টাকা, 750 টাকা। বাতিল ডিমের সংখ্যা, বাতিল ডিমের পরিমাণ বা সংখ্যা। বাতিল ডিম কটা? বলছে বাতিল ডিম হয়েছে মোট 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচা, মানে 8 যোগ 7, অর্থাৎ মোট বাতিল হয়েছে ডিম কটি? 15টি। সুতরাং ভালো ডিমের সংখ্যা, ভালো ডিম আছে কটার? বলছে তাহলে 150টার থেকে যদি 15টা যদি বাদ হয়ে যায় তাহলে ভালো ডিম কটা করে থাকবে? ভালো ডিম থাকবে 135টি। মানে এখন 135খানা ডিম ভালো পড়ে আছে। এই ভালো ডিমগুলোই তো সে বিক্রি করতে পারবে। তার মানে এক একটা ডিম 6 টাকা করে বিক্রি করে, তাহলে 135টা ডিমই সে বিক্রি করবে। তাই লিখবো সুতরাং ডিমের, সুতরাং এভাবে লিখে নিতে পারি যে 135টি ডিমের বিক্রয় মূল্য কত টাকা? বলছে 135টি ডিমের বিক্রয় মূল্য হবে তোমার 135, আর এক একটা বিক্রি করেছে 6 টাকা করে, তাই 6 দিয়ে গুণ করব, 5 6 30 শূন্য, হাতে কত? 3 টাকা। তাহলে 3 6 18, 19 20 21 টাকাতে আমার 2, 3 2 6 6 2 8, অর্থাৎ কি করেছে? 35টা ডিমের বিক্রয় মূল্য 810 টাকা। আর বাতিল ডিম তো বাতিল হয়ে গেছে, তাহলে সে কি করেছিল? মোট 750 টাকা। এবার টাকার হিসাবে চলে আসে। মোট 750 টাকা দিয়ে সে কী করেছিল? ডিম কিনেছিল। 750 টাকার ডিম কিনেছে, আর সেই ডিমটাই কিন্তু বিক্রি করেছে কত টাকা? 810 টাকা। তাহলে 750 টাকায় কিনে যদি 810 টাকায় বিক্রি করে তাহলে লাভ হচ্ছে। তাহলে কত টাকা লাভ হচ্ছে? তাহলে লিখবো সুতরাং মোট লাভ হয়, মোট লাভ হয় কত টাকা লাভ হবে? বলছে 810-এর থেকে তাহলে আমি বিয়োগ করে দেবো 750 টাকা, এত টাকা। তাই লিখবো কত? মোট লাভ হয়েছে তার কত? 60 টাকা। দেখো এটা কিন্তু তার মোট লাভ। আমাকে কিন্তু কোশ্চেনে মোট লাভ বার করতে বলেনি, আমাকে বলছে নিয়ামত শতকরা লাভ কত টাকা হয়। তাহলে এর নিচের অংশ আমরা ডান দিকে চলে আসি, শতকরা লাভ বার করতে বলেছে মানে তুমি জানো। সুতরাং শতকরা লাভ, সুতরাং শতকরা লাভ হবে। শতকরা লাভ বলতে আমরা কি বুঝি? শতকরা লাভের সেই সূত্র আমরা মনে রেখেছি। শতকরা লাভ মানে হচ্ছে ওপরে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাই মোট লাভ কত টাকা হয়েছে? 60 টাকা। মোট লাভ হয়েছে কত টাকা? 60 টাকা। বাইরে হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? অর্থাৎ 60 টাকা লাভ হয়েছে, কত টাকা ক্রয় মূল্য ছিল? 750 টাকা লিখবো, তাই উপরে নিচে লিখবো কত? 750 টাকা ইন্টু শতকরা বার করলে 100 দিয়ে গুণ করতে হয়, তাই 100 টাকা হলে কত টাকা হবে? তাই শতকরা লাভ হচ্ছে 60/75, 750 ইন্টু কত? 100। শূন্যের সাথে শূন্য কেটে দাও, এই শূন্যের সাথে শূন্য কেটে দিলাম। 25 দিয়ে কাটে কত হয়? 3 25 75, আর 25 দিয়ে কাটে কত হয়? 4 25 100। এই 3-এর সাথে দেখো 6 কাটছে, আসবে কত? 2। তাহলে শতকরা লাভ হচ্ছে কত টাকা? বলছে শতকরা লাভ হবে 8 টাকা। আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। সুতরাং নিয়ামত চাচার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? যেহেতু এখানে ক্ষতি হচ্ছে না, তাহলে সুতরাং নিয়ামত চাচার শতকরা লাভ হবে, শতকরা লাভ হবে 8 টাকা। দেখো একদম সহজ প্রসেসে ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম।
আর আজকের কিন্তু এই অঙ্ক করার সাথে সাথে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকবে। তাই যারা আমার চ্যানেলের সাথে একদম প্রথম থেকে জুড়ে আছো অসংখ্য ধন্যবাদ। তোমরা জুড়ে থাকো, তোমাদের উপকার আসবেই, এইটুকু তোমাদের বলতে পারি। ভীষণ ভালোভাবে অঙ্কগুলো বুঝিয়ে দেবো, তোমরা সবচাইতে ভালো পরিষেবা পাবে আমার কাছ থেকে। তাই যারা এতক্ষণ ধরে জুড়ে আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়, আর তুমি অঙ্কগুলো খুব ভালো করে বোঝো। আর আজকে যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা করে লাইক আর কমেন্টস কিন্তু তোমরা অবশ্যই করবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে সেই বন্ধু কিন্তু তোমার দ্বারা এইটুকু উপকার পেতে পারে। তো চলে আসো, আজকের মতো ক্লাস তোমাদের এই পর্যন্তই থাক।